হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাসে তোমাদের সামনে। দ্যাট ইজ যেটা আমাদের হয়েছিল পার্ট 31 আজকে তোমাদের সামনে হবে। 2 সেপ্টেম্বর থার্ড শিফটের প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে আমার অনেকগুলো সিরিজ কিন্তু তোমাদের সামনে চলছে, একটা করে দুটো করে লাইভ ক্লাস, এনটিপিসি সিরিজ, জিকে সিরিজ, জিএস সিরিজ এবং তার সাথে সাথে এনসিইআরটি রিভিশন এবং নিউমেরিক্যাল সিরিজ। আশা করি প্রত্যেকটা সিরিজ তোমরা দেখছো এবং এনজয় করছো। তো আজকে পার্ট 31 নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। যারা আজকে ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটিকে অবশ্যই লাইক করে পাশের বেল আইকনটি প্রেস করে সবসময় নোটিফিকেশন পাওয়া মাত্রই আমার ক্লাসগুলো করে নেবে, অবশ্যই যদি তুমি রেলওয়ে অ্যাসপিরেন্ট হও। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ক্লাস শুরু করার আগে একটাই কথা জাস্ট আমি সত্যেন্দ্রনাথ বোসের একটা কথা দিয়ে বলবো। সত্যেন্দ্রনাথ বোস আমার গুরু, আশা করি তোমরা যারা সায়েন্স পড়ো তোমাদের গুরু হওয়া উচিত। সত্যেন্দ্রনাথ বোস একটা কথা বলেছিলেন, যারা বলেন যে বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তোমরা একটু কান পাতলে শুনতে পাবে অনেক হিন্দি টিচার, ইংলিশ টিচার বা অনেক বেঙ্গলি টিচার বলে থাকে যে বোধহয় বাংলাতে বিজ্ঞান চর্চা সম্ভব না, বাংলায় আবার বিজ্ঞান হয় নাকি, তাই কখনো হয়? তো আমি ওনার কাছ থেকেই শিখেছি যে হ্যাঁ, বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব। যদি কেউ বলে যে বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব না, হয় তিনি বিজ্ঞান জানেন না অথবা তিনি বাংলাটা বোঝেন না। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো তোমাদের, যারা আমার কাছে পড়তে চাইছো, অর্থাৎ সোমনাথ স্যারের সান্নিধ্যে থেকে একদম যেরকম গুরুকুল সিস্টেম, অনলাইন সিস্টেমটাকেও আমি গুরুকুল সিস্টেমের মতোই বানিয়েছি। তো সেই গুরুকুলের মধ্যে থেকে আমার হাতের 5টা আঙ্গুলের মধ্যে থেকে যারা আমার কাছে প্রিপারেশন নিতে চাও, অনেক সুখ দুঃখের ভাগিদার তুমি হতে পারবে, একটা জার্নিতে তুমি অংশগ্রহণ করতে পারবে। টিল অ্যাপয়েন্টমেন্ট লেটার যতক্ষণ না ইস্যু হচ্ছে, তুমি খাবে, তুমি ঘুমাবে, তুমি পড়াশোনা করবে, সেটাকে আবার রিপিট করবে, ঠিক আছে? তো এইভাবে যারা কনস্ট্যান্টলি সায়েন্সটাকে পড়তে চাও এবং রেলের মতো একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে তোমার জব সিকিউর করতে চাও, অবশ্যই সায়েন্স ব্যাচটা জয়েন করতে পারো। এটার প্রাইস রয়েছে 999 টাকা সেপ্টেম্বরের জন্য, পরে কিন্তু প্রাইসটা বেড়ে যেতে পারে, যতক্ষণ না প্রাইস বাড়ছে এই অফারটা তোমরা অ্যাভেল করতে পারো। আর যারা এনটিপিসির জন্য ভর্তি হতে চাও তারা এই ব্যাচটা জয়েন করবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। সরি, প্রথম প্রশ্ন তোমাদের সামনে চলে এসেছে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে কি বলছে? বলছে একটি বস্তুকে একটি উত্তল লেন্স থেকে 40 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়, যার ফোকাল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। নিচের কোন অপশনটি সঠিকভাবে বর্ণনা করে এবং সংশ্লিষ্ট ক্রমানুসারে গঠিত চিত্রের আপেক্ষিক আকার বর্ণনা করে? অর্থাৎ আমাদের যেটা বলতে চাইছে, একটা বস্তুকে উত্তল লেন্সে কি করেছে না 40 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করেছে, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 40 সেন্টিমিটার। আমি প্রত্যেকবার তোমাদের কাছে বলি যে ইউটা প্রত্যেক ক্ষেত্রে নেগেটিভ হয়, ইউ ইকুয়াল টু -40 এবং ফোকাস দৈর্ঘ্য বা এফ ইকুয়াল টু, যেহেতু উত্তল লেন্স দিয়েছে, উত্তল লেন্সে পজিটিভ হয় 20 সেন্টিমিটার। দেখো আমি তোমাদের এর আগের ক্লাসেও বলেছিলাম, আমি আলোর অনেকগুলো ক্লাস তোমাদের করেছি, সেখানে আমি বারবার বলেছি যখন এরকম প্রকৃতি চাইবে, অর্থাৎ ইমেজের প্রকৃতি চাইবে, তখন আমার অঙ্কটা করার দরকার নেই, শুধু একটু ব্রেন খাটাবো, রে ডায়াগ্রামটাকে মাথার মধ্যে ভাববো আর অঙ্কটা করে ফেলবো বা প্রশ্নটার উত্তর দিয়ে ফেলবো। তাহলে আমার কি হবে, সময় বাঁচবে আর সেই সময়টা আমি অন্য জায়গায় কাজে লাগাতে পারবো। এখানে ভালো করে একটু খেয়াল করো, এখানে যে উত্তল লেন্সের কথাটা তোমাকে বলেছে, এই যে উত্তল লেন্সটা আমি আঁকবো, কি বলেছে না, বলেছে যে 40 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হয়েছে, যার ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ভাই এখানে যদি আমার ফোকাস হয়, অর্থাৎ F1 যদি এখানে হয়, ঠিক আছে, কারণ লেন্সের তোমার দুটো ফোকাস থাকে, F1 যদি আমার এখানে হয় 20 সেন্টিমিটার, তাহলে 40 সেন্টিমিটার কি হবে, 2F1 হবে, তাই তো? তাহলে 2F1 এ যদি আমি একটা বস্তু রাখি, 2F1 এ যদি আমি একটা বস্তু রাখি, যদি আমি একটা 2F1 এ বস্তু রাখি, তাহলে তার যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কোথায় গঠিত হবে, সেটা ডেফিনেটলি 2F2 তে গঠিত হবে। এবং সেই যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা কোথায় গঠিত হচ্ছে, 2F2 তে গঠিত হচ্ছে। এবং 2F1 এ যদি আমি রাখি, 2F2 তে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা কি গঠিত হবে না, সেটা ডেফিনেটলি উল্টানো গঠিত হবে, উল্টানো গঠিত হবে, উল্টানো এবং বস্তুর সমান আকার গঠিত হবে। কারণ তোমরা জানো যে 2F এ যদি বস্তু রাখি তাহলে সেটা বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে। প্লাস এই যে বস্তুটা দেখো, এই যে বস্তুর প্রতিবিম্বটা গঠিত হয়েছে, এখানে কিন্তু রে গুলো মিলিত হওয়ার ফলেই কিন্তু গঠিত হয়েছে। এই রে গুলো কিন্তু মিলিত হওয়ার ফলেই কিন্তু গঠিত হয়েছে, এই রে গুলো মিলিত হওয়ার ফলেই কিন্তু গঠিত হয়েছে, যার ফলেই কিন্তু এখানটা এই ইমেজটা গঠিত হয়েছে। এবং সেই কারণেই আমি বলতে পারবো যে এটা একটা সৎ প্রতিবিম্ব, বা যেটাকে আমি ইংলিশে বলতে পারি যে রিয়েল ইমেজ। তাহলে এতগুলো জিনিস কিন্তু আমি পেয়ে গেলাম শুধু এই ডেটার উপর ভিত্তি করে। আদারওয়াইজ তুমি অঙ্ক করে দেখতে পারো যে তোমার কিন্তু অঙ্কের উত্তর চলে আসবে
সেই 40 সেন্টিমিটারই কিন্তু আসবে। ঠিক আছে, আর 40 সেন্টিমিটারই কিন্তু তোমার অঙ্কের উত্তর আসবে। 40 সেন্টিমিটার দূরে অর্থাৎ +40 তখন কিন্তু উত্তর আসবে। তুমি যদি করে দেখো দেখতে পারো, তাহলে কি হবে, বাস্তব অর্থাৎ সৎপ্রতিবিম্ব, উল্টানো এবং একই আকারের, অর্থাৎ আমরা 4 নম্বর অপশনটাকে ঠিক করবো। তাহলে ক্লিয়ার হলো মাইন্ডের মধ্যে যে কি বিষয়টা আমি করতে চাইলাম বা কি করলাম? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। যাদের যা অসুবিধা হবে কমেন্ট বক্সে আমাকে জানাবে। অনেকের অনেক ডাউট থাকতে পারে কোনো বিষয় নিয়ে বা কোনো জায়গাতে, অনেকেই দেখবে আমাকে বিভিন্ন প্রশ্ন নিয়ে কমেন্ট বক্সে জানায়। তোমরা যদি কমেন্ট গুলো দেখো, আমার কমেন্ট সেকশন গুলো ভিডিও, তাহলে দেখতে পাবে অনেকে অনেক রকম ডাউট বলছে। স্যার 20 নম্বর প্রশ্নটাই হতে পারে, স্যার 5 নম্বর প্রশ্নটাই। আমি প্রত্যেকের কিন্তু ম্যাক্সিমামের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তোমাদেরও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট বলেছে বেকিং সোডা। বেকিং সোডা কি না, বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট NaCO3, সোডিয়াম বাইকার্বনেট। দেখো এই যে সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট যখন গরম করা হলো এবং তা পানিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইড পরিণত হয়, অর্থাৎ গরম করা হলে কি হবে না, ড্যাশ উৎপন্ন হবে, অর্থাৎ এখানে একটা প্রোডাক্ট উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তোমরা নিশ্চয়ই জেনেছো, এর আগে যখন আমি তোমাদের NCERT ক্লাস করিয়েছিলাম, এর আগের ক্লাসে সেখানে বলেছিলাম যে বেকিং সোডাকে NaCO3 কে যদি গরম করা হয় তাহলে কি উৎপন্ন হবে, NaCO3H টা উবে যাবে এবং সেখান থেকে উৎপন্ন হবে Na2CO3 বা সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট যাকে আমরা বলছি, সোডিয়াম কার্বনেট যাকে আমরা বলছি। ঠিক আছে, তো সেই সোডিয়াম কার্বনেট কিন্তু উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে দেখে নাও, তোমরা যদি NCERT দেখো, এই যে দেখতে পাবে যে দেখতে পাবে যে আমরা যদি সোডিয়াম কার্বনেট যদি আমরা দেখি, যে এই যে দেখতে পাচ্ছ তুমি এখানে, যে অপর একটি রাসায়নিক দ্রব্য হলো সোডিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে Na2CO3। আমরা কি করি না, খাবার সোডাকে যদি উত্তপ্ত করি, খাবার সোডা মানে কি, খাবার সোডা মানে হচ্ছে যেটাকে আমরা বেকিং সোডা বলছি, অর্থাৎ NaCO3 যেটাকে বলছি, সেই খাবার সোডাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। কি বলেছে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে, অর্থাৎ Na2CO3। আবার এই Na2CO3 কে যদি পুনরায় কেলাসিত করো, অর্থাৎ পুনরায় জল যোগ করো, তখন সেখানে কিন্তু সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট বা সোডিয়াম, অর্থাৎ এই যে নামটা, এই যে Na2CO3 10H2O, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এই সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেটটা কিন্তু তুমি তখন পাবে। ঠিক আছে, এবং এই যে দুটো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, এই দুটো প্রোডাক্টই কিন্তু এর বেসিক কোন জায়গাটা থেকে উৎপন্ন হচ্ছে না, NaCl থেকে উৎপন্ন। এটাও তোমাদের পরীক্ষায় পড়ে যে NaCl যেটা লবণ হিসেবে ব্যবহার করে, সেটা থেকে কোন দুটো যৌগ উৎপন্ন হয়। দুটো যৌগ বলতে দুটো যৌগ হচ্ছে, একটা হচ্ছে NaCO3 আর একটা হচ্ছে Na2CO3। এই দুটো যৌগই আমাদের কিন্তু NaCl থেকে উৎপন্ন হয় এবং সোডিয়াম বাইকার্বনেটকে যদি আমি উত্তপ্ত করি তাহলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। এটা NCERT তোমাদের ক্লাস 10 এ রয়েছে এবং অ্যাসিড বেস সল্ট এই চ্যাপ্টারটার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, তারপর তোমাদের পুরো ওটা সিরিয়াল অনুযায়ী দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট কি বলেছে দেখো, একটি মৌল X, ঠিক আছে, একটি মৌল X ক্লোরিনের সাথে একত্রিত হয়ে HCl তৈরি করলো, অর্থাৎ একটা মৌল X যেটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করলো। X মৌলটি পর্যায় সারণী বাম পাশে স্থাপন করা হচ্ছে। আচ্ছা দেখো, পর্যায় সারণী যদি এরকম হয়, তোমরা নিশ্চয়ই জানো পর্যায় সারণী বাম দিকে কে থাকবে না, বাম দিকে মেটাল থাকবে, আর ডান দিকে কে থাকবে, ডান দিকে নন মেটাল থাকবে, অর্থাৎ অধাতু থাকবে ডান দিকে, এবং এই মাঝখানে সিঁড়ির মতো অংশে কে থাকবে, ধাতু কল্প থাকবে। তাই তো, ধাতু কল্প কি করে না, ধাতু এবং অধাতুর মধ্যে একটা দেওয়াল তৈরি করে, এটা তোমরা জেনেছো। তার মানে আমরা বলতে পারি যে এই যে লাইনটা X মৌলটি পর্যায় সারণীর বাম পাশে স্থাপন করা হয়েছে, এই লাইনটা দেখে আমি এটা বুঝতে পারবো, এই লাইনটা দেখে আমি এটা বুঝতে পারবো, অর্থাৎ X যে মৌলটা সেটা একটা মেটাল। ক্লিয়ার হয়েছে, এটা বুঝতে পারবো। X মৌলটির জন্য কোনটা সঠিক? আচ্ছা, একটি ভ্যালেন্স ইলেকট্রন আছে। এবার একটা কথা ভাবো, এবার একটা তুমি সিম্পলি কথা ভাবো, আচ্ছা এই যে HCl, তোমরা নিশ্চয়ই জানো আমরা বলতে পারি যে কি কি Cl দিয়ে গঠিত হতে পারে, KCl তৈরি হতে পারে, NaCl তৈরি হতে পারে, ঠিক আছে, এইগুলো Cl তৈরি হতে পারে। তাহলে তুমি বলবে স্যার একটা ভ্যালেন্স ইলেকট্রন আছে, এটা আমি কি করে বুঝতে পারবো, যে কোনো মেটাল হতে পারে। আচ্ছা একটা কথা বলো তো, এই যে এদিকের যে মেটাল গুলো থাকে এবং ক্লোরিনের তুমি যদি অ্যাটমিক নাম্বার দেখো তাহলে 17, তাহলে তুমি যদি ওকে ভাগ করো, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, তাহলে দেখবে 2, 8 এবং হচ্ছে 7। তার মানে ওর একটা ইলেকট্রন দরকার, তার মানে ও যার সাথে কম্বিনেশন করবে ডেফিনেটলি তার থেকে একটা ইলেকট্রন ও নেবে। তার মানে ও যার সাথে কম্বিনেশন করছে
তার ভ্যালেন্স ইলেকট্রন ডেফিনেটলি এক হতে হবে, কারণ এক হলেই সে একটা কি করবে, ছেড়ে দেবে, যেটা ক্লোরিন কালেক্ট করে নেবে এবং দুজনে কম্বাইন্ড ফর্মে গঠন করবে। তুমি যদি বলো স্যার পটাশিয়াম দিয়ে বলুন, পটাশিয়ামের কত 19, তাহলে দেখো 2 8 এবং কত হচ্ছে 8 2 10, 2 8 2 8 10 8 18 1 19। দেখো এরও কিন্তু ভ্যালেন্স মানে ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন থাকবে। তুমি যদি বলো সোডিয়াম NaCl গঠন হয়, তাহলে দেখো এর NaCl এর অ্যাটমিক নাম্বার কত 11, দেখো 2 8 এবং 1, তাহলে 2 8 1 যদি হয়, 2 8 1 যদি হয়, তাহলে দেখো এখানেও কিন্তু একটা ইলেকট্রন আছে এবং দুজনেই পরস্পরের বাম দিকে অবস্থিত। তার মানে দুজনের ক্ষেত্রেই আমি দেখলাম, দুটোর ক্ষেত্রেই দেখলাম, মেটালের ক্ষেত্রে দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, একটি মাত্র ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যোজ্যতা কক্ষে একটা মাত্র ইলেকট্রন বা লাস্ট কক্ষে একটা মাত্র ইলেকট্রন রয়েছে, বা একটা মাত্র ইলেকট্রন সে ছাড়তে পারে। তাহলে এটা একদম সঠিক রয়েছে। নেক্সট বলছে এটি ধাতু এবং কঠিন, এটাও একদম সঠিক রয়েছে, ধাতু এবং কঠিন একদম ঠিক। বলছে একটি অধাতু এবং একটি গ্যাস, এটা তো হতে পারে না ভাই, একটি অধাতু যদি হতো তাহলে সেটা পরস্পরের ডান দিকে হতো, আর এখানে কিন্তু তোমাকে ক্লিয়ারলি মেনশন আছে পরস্পরের বাম পাশে রয়েছে, তাহলে বাম পাশে তো অধাতু থাকে না ভাই, এটা ভুল রয়েছে। 5টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, এটাও ভুল, কারণ দেখো যদি 5টি তার ভ্যালেন্স ইলেকট্রন থাকে, হিসাব করো কোন একটা কম্পাউন্ডের 5টা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, তাহলে যদি 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, সে আরো 3টে কি করবে, আরো 3টে সে গ্রহণ করবে, আরো 3টে গ্রহণ করে তাকে এলিমেন্ট গঠন করতে হবে, তাই না? কিন্তু এখানে দেখো ক্লোরিনও একটা ইলেকট্রন ছাড়তে চাইছে, আবার যে এখানে 5টা ভ্যালেন্স ইলেকট্রন যারা আছে সেও 3টে ইলেকট্রন নিতে চাইছে, তাহলে ও ছাড়বে, আবার দেখো ক্লোরিন এখানে মানে ক্লোরিন কি চাইছে, ক্লোরিন ছাড়ছে না, মানে ক্লোরিন নিতে চাইছে, আবার এও ছাড়তে চাইছে, ঠিক আছে, মানে এও নিতে চাইছে, দুজনেই নিতে চাইছে। ভালো করে বোঝো এই জায়গাটা ভালো করে বোঝো। NaCl যখন গঠন করে তখন কি হয়েছিল, Na একটা ইলেকট্রন দান করছে এবং ক্লোরিন একটা ইলেকট্রন নিচ্ছে, দুজনেরই চাহিদা পূরণ হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, যার 5টা ভ্যালেন্স ইলেকট্রন, তার কি দরকার, সেও 3টে ইলেকট্রন নেবে, আবার ক্লোরিনের 7টা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, তাহলে সেও একটা ইলেকট্রন নেবে, দুজনেই একটা করে ইলেকট্রন, মানে একটা চাইছে ও 3টে চাইছে, দুজনেরই চাহিদা রয়েছে, তাহলে এরা তো কেউ কাউকে দিতে পারবে না ভাই, তাহলে এদের কোনো যৌগ গঠন হবে না, অর্থাৎ অপশন এই যে 1 নম্বর এবং 2 নম্বর স্টেটমেন্টটা সঠিক হবে। কিন্তু আমরা যদি অপশন দেখি কোনো অপশনে মিলছে না, তার মানে অপশন গুলো ভুল রয়েছে, রেলের অপশন গুলো ভুল রয়েছে, আমরা 1 and 2টাকে সঠিক বলে মেনে নেব। তোমরা যারা রয়েছে 1 and 2টাকে সঠিক বলে মেনে নাও, ঠিক আছে? ওকে, চলো নেক্সট বলছে হৃদস্পন্দন শনাক্তকরণে কোন যন্ত্র সাহায্য করে। হৃদস্পন্দ শনাক্তকরণে আমরা জানি যে স্টেথোস্কোপ দিয়ে কিন্তু হৃদস্পন্দের যে আওয়াজ, সেই আওয়াজটা শোনা যায়, তাহলে স্টেথোস্কোপ হয়ে যাবে সঠিক উত্তর। আর স্পিগমোম্যানোমিটার দিয়ে চাপ মাপা হয়, থার্মোমিটার দিয়ে তাপ মাপা হয়। একটি কন্ডাক্টরের প্রতিরোধ হচ্ছে, প্রতিরোধ মানে রোধ, ঠিক আছে, রোধ হলো একটা কন্ডাক্টরের রোধ হলো I এবং V এর অনুপাত, I এবং V এর গুণফল, V এবং I এর পার্থক্য, V এবং I এর অনুপাত। আচ্ছা আমরা ওহমের সূত্র থেকে কি জানি গো, ওহমের সূত্র থেকে কি জানি যে V ভ্যারাইজেস R, V ভ্যারাইজেস I, অর্থাৎ ভোল্টেজ I এর সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি যে V ইকুয়াল টু IR, অর্থাৎ আমরা কি এখান থেকে লিখতে পারি যে ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, লিখতে পারি আমরা ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে R ইকুয়াল টু কি লিখতে পারি ভাই, V বাই I। তাহলে আমরা পেলাম যে রোধটা হচ্ছে ভোল্টেজ এবং I এর অনুপাত। তাহলে দেখো I এবং V এর অনুপাত হবে না, গুণফল হবে না, পার্থক্য হবে না, অপশন নাম্বার 4 হয়ে যাবে V এবং I এর অনুপাত। এই শিফটটা তুলনামূলক ইজি আমি দেখতে পাচ্ছি, ইজি প্রশ্নগুলো আসছে। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন পরিস্থিতিতে কয়েলে কোনো বিভব পার্থক্য উৎপন্ন হবে না। অর্থাৎ কয়েলে কোনো ইনডিউস যে ভোল্টেজ, তোমরা নিশ্চয়ই জানো যে একটা ভোল্টেজ ইনডিউসড হয় একটা কয়েলের মধ্যে, সেটা উৎপন্ন হবে না। একটি দণ্ডচুম্বক একটি স্থির কুণ্ডলীর দিকে অগ্রসর হয়, দেখো একটা এরকম স্থির কুণ্ডলী রয়েছে, এবং একটা দণ্ডচুম্বক রয়েছে, ঠিক আছে। এবার এই দণ্ডচুম্বকটা যখন তুমি এর দিকে নিয়ে যাবে, একটা গতি দেবে, তখনই তুমি এইটার দিকে নিয়ে যাবে, তখনই কি হবে, তখনই একটা গতির সৃষ্টি হবে, অর্থাৎ তার মুভমেন্ট হচ্ছে, চুম্বকের মুভমেন্টের জন্য এখানটা কয়েলের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, তাহলে এখানে কিন্তু বিভব পার্থক্য উৎপন্ন হবে। একটি কুণ্ডলী একটি স্থির বার চুম্বকের দিকে অগ্রসর হয়, দেখো এ এর দিকে যাক অথবা এ এর দিকে যাক, দুজনের মধ্যে কেউ একটা মুভমেন্ট করলেই কিন্তু সেখানে ইনডিউসড ভোল্টেজটা ইনডিউসড হবে, তার মানে এটাও আমরা ঠিক বলবো, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বিভব পার্থক্য উৎপন্ন হবে। একটি কয়েল এবং একটি বার চুম্বক একই গতিতে একই দিকে চলছে, দেখো এও এর দিকে যাচ্ছে, এও এর দিকে যাচ্ছে,
ঠিক আছে, একটি কয়েল এবং একটি বার চুম্বক একই গতিতে একটি, ও না না, একই দিকে চলছে বলছে, ভালো করে বোঝো। একই দিকে চলছে মানে কি, একই দিকে চলছে মানে, একই দিকে চলছে মানে এ এই দিকে যাচ্ছে, এও এই দিকে যাচ্ছে। তো ভাই এ যদি এদিকে যায়, এ যদি এদিকে যায়, তাহলে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হবে না। একে অপরের অভিমুখে আসতে হবে, তবে মানে এটা যদি কয়েল থাকে তাহলে একে, এই যে চুম্বকটাকে এইরকম ভাবে আসতে হবে বা এটাকে এইভাবে যেতে হবে, যদি সেটা যায় তাহলেই কিন্তু ভোল্টেজ উৎপন্ন হবে। কিন্তু যদি দুজনেই এইভাবে যায় তাহলে কিন্তু কোনো রকম কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে তোমার কিন্তু গৃহপার্থ উৎপন্ন হবে না। একটি কুণ্ডল এবং একটি বার চুম্বক একই গতিতে একে অপরের দিকে আসছে, দেখো একই গতিতে এও এদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে, একে অপরের দিকে যাচ্ছে, তার মানে সেখানেও কিন্তু ভোল্টেজ উৎপন্ন হবে। খুব কনসেপচুয়াল প্রশ্ন, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, একই দিকে চললে কিন্তু হবে না, একে অপরের দিকে আসতে হবে, তাহলেই কিন্তু ভোল্টেজটা উৎপন্ন হবে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এই ছকটাকে মেলাতে বলছে, ঠিক আছে। আমরা C6H6 মানে কি জানি ভাই, আমরা C6H6 মানে আমরা জানি যে এই যে C6H6 এর গঠন হচ্ছে এইটা, ঠিক আছে, 1 2 3 4 5 6 C6H6, একটা করে H থাকবে, এখানে একটা করে C রয়েছে, তাই তো, তাই তো, এখানে একটা করে C রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো এই গঠনটা। তাহলে এই যে C6H6 এটা কি বলি, এটাকে আমরা বেনজিন বলি। অর্থাৎ আমরা বলবো একের সঙ্গে বি এর মিল রয়েছে, একের সঙ্গে বি মিল, শুধুমাত্র একটা অপশনই রয়েছে, আর বাকিগুলোতে মিল নেই, ঠিক আছে। তাও বাকিগুলো বলে দেখো, 2 এর ডি, 2 এর ডি CH2CH2, তার মানে এটা ইথেনই হবে। CH2CH2 তোমরা ইথেনই জানো, CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ আমরা বলতে পারি C2H4। C2H4 কি হয়, ইথেন হয়। C2H4 মানে কি, CnH2n, তার মানে ইথিন বলবো, মানে ইথেন মানে কি ইথিন আর কি, CnH2n, C2H4, তাই তো, C2H4। আচ্ছা CH3CHO, CH3CH2 মানে CH3CHO তো ঠিকই রয়েছে, এই দেখো অ্যালডিহাইড গ্রুপ যুক্ত রয়েছে, তার মানে কি অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। CH3COCH3 আগের দিন ক্লাসে করেছিলাম, CH3COCH3, ঠিক আছে, কোন ক্লাসটা আগের দিনের কোন একটা ক্লাসে করেছিলাম মনে নেই, লাইভ ক্লাসে বোধহয় করেছিলাম। CH3COCH3 মানে অ্যাসিটোন যুক্ত রয়েছে, অর্থাৎ কিটোন গ্রুপ যুক্ত রয়েছে, তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাসিটোন। আর এটা কি হয়ে যাবে, CH3CH3 ইথিলিন, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে তোমার C2H6 ইথিলিন, ঠিক আছে। বোঝা গেছে তো, C2H6 অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা অ্যালকেন, ইথিলিন হচ্ছে অ্যালকেন, ইথিলিন অ্যালকেন, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এটা হয়ে যাবে সঠিক উত্তর, বুঝতে পেরেছো। নেক্সট বলছে উত্তরাধিকার আইন বা ল অফ ইনহেরিটেন্স, অর্থাৎ একজন একটা বৈশিষ্ট্য অর্জন করলো, সেটা বৈশিষ্ট্যটা পরপর পরপর যাচ্ছে, সেই যে এটা কে করেছে, চার্লস ডারউইন হবে না কিন্তু, হয়ে যাবে গ্রেগর মেন্ডেল, ল অফ ইনহেরিটেন্স কিন্তু দিয়েছে। নেক্সট বলছে 2200 ওয়াটের একটি বৈদ্যুতিক টোস্টার ছিল, 2200 ওয়াটের একটি বৈদ্যুতিক টোস্টার 220 ভোল্টে কাজ করছে, তাহলে এই যে কয়েলটায় রোধ কত। আচ্ছা আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি জানি, আমরা জানি যে P ইকুয়াল টু VI, এটা তো আমরা জানি। আচ্ছা আমরা এটাও জানি যে V ইকুয়াল টু IR, দেখো আইটা আমাদের দরকার নেই, তাহলে আইটাকে হাঁটিয়ে দাও, তাহলে I ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, V বাই R। তাহলে আমরা এখান থেকে লিখবো, দেখো V ইকুয়াল টু V ইন্টু I এর বদলে আমরা V বাই R বসিয়ে দেবো। দেখো কি সুন্দর, আমরা যখন একটা কোনো একটা ফর্মুলা জানবো, তো সেটার উপর বেস করে বাকিগুলোও কিন্তু আমরা করতে পারবো। তাহলে এখানে কি হয়ে যাবে, V স্কোয়ার বাই R। তাহলে V এর মান কত, V এর মান বলছে 220, তাহলে 220 ইন্টু 220 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 2200, ঠিক আছে। দুটো শূন্য কেটে দিলাম, একটা 22 কেটে দিলাম, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত, 22 ওহম উইল বি ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, বোঝা গেছে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। ওকে চলো, ডেফিনাইট গুড। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এডিপি সংরক্ষণ এবং এটিপি অণুতে স্থানান্তর প্রক্রিয়া নিম্নলিখিত খনিজগুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ সেটা হচ্ছে ফসফরাস। এটা স্ট্যাটিক প্রশ্ন, তোমাদের এনসিইআরটি বইতে তোমরা যদি শ্বসনে চলে যাও তাহলে এটা কিন্তু খুঁজে পেয়ে যাবে, একদম ডাইরেক্ট তোমাদের এটা লেখা রয়েছে। নেক্সট, নতুন কার্টেসিয়ান সাইন কনভেনশন অনুসারে উত্তল আয়নার বক্রতা কেন্দ্রটি 18 সেন্টিমিটার অবস্থিত, এর ফোকাস কত হবে। আচ্ছা দেখো উত্তল একটা আয়না তোমাকে দিয়ে দিয়েছে, উত্তল আয়না এরকম দেখতে হয়, উত্তল আয়নার যে বক্রতা কেন্দ্র, সেই বক্রতা কেন্দ্র কোন দিকে, বক্রতা কেন্দ্র উত্তল আয়নার পেছনের দিকে, অর্থাৎ ব্যাক সাইডে, এখানে বক্রতা কেন্দ্র। তাহলে বলেছে বক্রতা কেন্দ্র কত, 18 সেন্টিমিটার। তাহলে বক্রতা কেন্দ্র যদি 18 সেন্টিমিটার, তাহলে এখানে ফোকাস রয়েছে, তাহলে ফোকাসটা কত হবে, 9 সেন্টিমিটার। তাহলে এখানে কি দিয়েছে, কারণ এফ ইকুয়াল টু আমরা কি জানি, R/2। এবার এফটা পজিটিভ না নেগেটিভ, উত্তল দর্পণ উত্তল আয়না যাই দিক দেয় কেন, উত্তল বা কনভেক্স লেখা আছে মানে সবসময় পজিটিভ হবে, আর যেটা যদি অবতল থাকতো তাহলে নেগেটিভ হতো। নেক্সট, যে প্রক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষে দ্রবণীয় দ্রব্য উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করা হয় তার নাম দাও।
ভালো করে বোঝো কি কি বলেছে, ট্রান্সলোকেশন, ট্রান্সপিরেশন, অসমোসিস এবং বিস্তার। বিস্তারটা আমি বুঝলাম না, এটা ইংলিশে হয়তো অন্য কোনো একটা ছিল। তো এই তিনটে অপশন আমরা দেখো। দেখো ট্রান্সপিরেশন, অসমোসিস অর্থাৎ বাষ্পমোচন, বাষ্পীভবন হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর যাবে কি ট্রান্সলোকেশন। তোমরা যদি এনসিইআরটি বই দেখো তাহলে খুব সুন্দর করে লেখাটা লেখা রয়েছে, আমি সেটা তোমাদের দেখাবো। আমরা উদ্ভিদের জল এবং খনিজ লবণ পরিবহন নিয়ে আলোচনা করেছি। এখন চলো লক্ষ্য করি কিভাবে বিপাক প্রক্রিয়াগুলোতে উৎপন্ন পদার্থগুলো, বিশেষত সালোক সংশ্লেষের প্রক্রিয়া উৎপন্ন পদার্থ পাতা থেকে, অর্থাৎ যেখানে এগুলো সংশ্লেষিত হয় অর্থাৎ উৎপন্ন হয়, সিনথেসিস হয়, সেখান থেকে উদ্ভিদের অন্যান্য অংশে পরিবাহিত হয়। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন দ্রবীভূত বস্তুসমূহের এই পরিবহনকে ট্রান্সলোকেশন বলা হয়। দেখো কোন চ্যাপ্টারে রয়েছে এটা, এটা রয়েছে এনসিইআরটি ক্লাস 10 জীবনের প্রক্রিয়া সমূহ চ্যাপ্টারে রয়েছে, জীবনের প্রক্রিয়া সমূহ চ্যাপ্টারে রয়েছে, বা জীবনের প্রক্রিয়া সমূহ যে চ্যাপ্টারটা রয়েছে। তাহলে এইগুলো কিন্তু একদম এনসিইআরটি থেকে। ট্রান্সলোকেশন নামটা হয়তো অনেকে শোনেইনি, যদি না শুনে আমি সেটাতে অবাক হব না, কারণ এমনি এমনি বইতে কিন্তু ট্রান্সলোকেশন কথাটা লেখা থাকে না। ট্রান্সলোকেশন বলে এবং এই পরিবহন উদ্ভিদের সংবহন করার যে অংশে ঘটে তাকে ফ্লোয়েম বলা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা কি বলবো, ট্রান্সলোকেশন বলবো, অর্থাৎ পাতা থেকে যে খাদ্যবস্তুগুলো ফ্লোয়েমের মাধ্যমে অন্যান্য অংশে ছড়িয়ে যাচ্ছে। বলছে নিচের কোন বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ নয়, প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ নয় বলেছে। এটা অপশন এ, এটা বি, এটা সি আর এটা ডি। আচ্ছা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বারবার বলি তোমাদের যে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, যেহেতু শুধু প্রতিস্থাপন বিক্রিয়া দিয়েছে, একটা এলিমেন্ট থাকবে প্লাস একটা কম্পাউন্ড থাকবে, এটা বলেছি তো আমি বারবার, কতবার বললাম, 100 বার বলে ফেলেছি এটা নিয়ে, এতবার এই প্রশ্নটা এসেছে তোমাদের, ঠিক আছে। তো একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড, দেখো এখানে PbCuCl2, আমরা ডেফিনেটলি সিউর জায়গাটা কে নিয়ে নেবে, লেডটা নিয়ে নেবে, কারণ লেড সিউ এর থেকে বেশি শক্তিশালী অর্থাৎ বেশি সক্রিয়, তাই ওর জায়গাটা নিয়ে নিয়ে PbCl2 গঠন করে নিল, PbCl2 গঠন করে নিল, এই যে দেখো PbCl2 গঠন করে নিচ্ছে। কিন্তু ভাই এই যে AgBr সিলভার ব্রোমাইডটা সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, বা যেটাকে ইংলিশে বলছি ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তোমাদের মনে আছে এনসিইআরটি তে আমি পড়িয়েছিলাম যে সেই এনসিইআরটি বইতে ছিল একটা চায়না বাটি রয়েছে, চায়না ওটা চায়না ডিশ, সেখানে তুমি একটু সিলভার ব্রোমাইড রেখে দাও, রেখে একটু রোদে রেখে দাও, রোদে রেখে দিলে কি হবে, একটা ব্রোমিন গ্যাস দেখতে পাবে এবং সেখানে সিলভারটাও দেখতে পাবে, এটা বলেছিল না। সেটাই হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, এইটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। বাদ বাকি দেখো এখানে জিঙ্ক CuSO4, জিঙ্ক সিউ এর থেকে বেশি অ্যাক্টিভ, এই জন্য ZnSO4 গঠন করেছে। আয়রনও সিউ এর থেকে বেশি অ্যাক্টিভ, এই জন্য আয়রন সালফেট গঠন করেছে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কপারের যে একটা বর্ণনা সেটা এই ধাতুগুলোর উপর তোমার পড়ে যাবে, অর্থাৎ এই ধাতুগুলোর উপর একটা পদক্ষেপ পড়বে। এই বিক্রিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো প্রচুর পরীক্ষায় আসে। নেক্সট, ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে, ক্যাটিনেশন প্রপার্টি মানে কি হবে না, একজনের সঙ্গে যে আরেকজন কম্বিনেশন ফর্ম করে সেটা কে দেখায়, কার্বন দেখায়। কেননা কার্বনের যোজক যেহেতু 4, অর্থাৎ কার্বনের 4টে করে হাত রয়েছে, তাই এর সঙ্গে কি হয়, অন্যান্য যৌগগুলো আরামসে গঠন করতে পারে, এরকম পর 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 গঠন করে যাবে, এরকম পর পর গঠন করে যাবে, ঠিক আছে। এই যে গঠনটা হচ্ছে বিশেষ করে হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে দেখেছি, তো সেটাকেই বলছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। বলছে 4 ওহম রেজিস্ট্যান্স পেতে 12 ওহমের কয়টি রোধকে সমান্তরাল সংমিশ্রণে বা সমান্তরালে যোগ থাকতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে সমান্তরালের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, সমান্তরালে যে রোধটা আমরা দেখতে পাবো সেই রোধটা কিন্তু যে রোধগুলো কানেক্ট করছি তার থেকে কম হয়, ঠিক আছে, অর্থাৎ যে সব থেকে যে কম রোধটা তার থেকেও ওর কম্বিনেশন যে তুল্য রোধটা যেটা হবে, কম্বিনেশন রেজিস্ট্যান্স সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সেটা কিন্তু কম হবে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি দেখি, ওটা যখন কম্বাইন করব সব থেকে যে বড় রোধটা তার থেকেও কিন্তু তুল্য রেজিস্ট্যান্সটা বড় হবে, ঠিক আছে। তো এটা তোমাদের প্রশ্ন চলে আসে তাই বলে রাখলাম। এখানে কি বলছে 4 ওহম রেজিস্ট্যান্স পেতে 12 ওহমের কটা রোধ। দেখো 12 ওহমের যদি আমি 3টে রোধ কানেক্ট করি 1/r প্যারালাল, 12 ওহমের যদি 3টে রোধ কানেক্ট করি, দেখে বুঝতেই পারছো 3টে কানেক্ট করলে কি হবে, 3 4 12 হয়ে যাবে, এখানে কি হবে 3 আর এখানে কি হবে 12, 1 2 3, তাহলে Rp ইকুয়াল টু কি বলতে পারবো 12/3, ওটা 3 4 12, 4 ওহম হয়ে যাবে সঠিক উত্তর। দেখেই বুঝতে পারছো এগুলো যারা ক্যালকুলেশন করে তারা উত্তর দিতে পারবে আরামসে, এটা কোনো কঠিন বিষয়ই হলো না। নেক্সট বলছে অস্থি নিচের কোন ধরনের টিস্যুর উদাহরণ। ভাই আজকের শিফটটা অনেকটা ইজি রয়েছে, তোমাদের আমি যে ধরনের কঠিন জিনিস করাই তার থেকে অনেক ইজি এটা। অস্থি নিচের কোন ধরনের টিস্যুর উদাহরণ হবে, ডেফিনেটলি তোমরা বলতে পারবে এটা একটা কানেকটিভ টিস্যু, অর্থাৎ পুরো বডিটাকে একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে, একটা স্ট্রাকচার দিচ্ছে, এবং এর যে
তোমার যে এর যে কোষগুলো কি হয় না, কোষগুলো একটু টাফ হয়, মানে একটু সফট হয় না, এগুলো একটু টাফনেস কোষ আমরা দেখতে পাই এর মধ্যে। নেক্সট বলছে প্রতিক্রিয়া MnO2 বা বিক্রিয়া MnO2 HCl MnCl2 H2O। ভালো করে বলো কি বলছে, দেখো MnO2 বিজারিত MnCl2 হয়েছে, MnCl2 বিজারিত MnO2 হয়েছে, MnO2 MnCl2 তে জারিত হয়েছে, Mn রেডোস প্রতিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে এটা তো হবে না। দেখো MnO2 থেকে MnCl2, তার মানে কি হয়েছে, অক্সিজেনটা বেরিয়ে গেছে, আর যেহেতু অক্সিজেন বেরিয়ে গেছে আমি বলবো যে MnO2 বিজারিত হয়েছে MnCl2 তে, অর্থাৎ অপশন নাম্বার 1 উইল বি রাইট অ্যান্সার। MnCl2 বিজারিত হয়েছে MnO2 তে, MnCl2 দেখো MnO2 তে কিন্তু বিজারিত হয়নি, এখান থেকে এখানে বিজারিত হয়েছে। নিম্নলিখিত অণুগুলোর মধ্যে কোনটি বংশের দ্বারা বৈশিষ্ট্য উত্তরাধিকার নিয়ন্ত্রণ করে? বলছে প্রোটিন, পিতৃমাতৃ ডিএনএ, শুধুমাত্র পৈতৃক ডিএনএ, শুধুমাত্র মায়ের ডিএনএ। আচ্ছা, যখন তোমরা দেখবে যখন ক্রোমোজোমের ট্রান্সফার হচ্ছে, ক্রোমোজোমের মধ্যেই তো ডিএনএ থাকছে, যখন ক্রোমোজোমের ট্রান্সফার হয়ে একটা বেবি তৈরি হয়, তখন সেক্ষেত্রে বলেছে কোন ধরনের উত্তরাধিকার নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, আমি যদি বলি একটা মাদারের দেহে কি থাকে না, মাদারের দেহে থাকে XX ক্রোমোজোম, আর ফাদারের দেহে কি থাকবে, ফাদারের দেহে থাকবে XY ক্রোমোজোম। এবার যদি XX আসে তাহলে এখানে XX গঠিত হবে, আর যদি এখান থেকে X আর Y আসে তাহলে XY গঠিত হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে পুত্র সন্তান, আর সরি এটা হচ্ছে কন্যা সন্তান, আর এটা কি হয়ে গেল, পুত্র সন্তান। তো দেখো পুত্র সন্তানের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম গুলো কোথা থেকে এসেছে, পুত্র সন্তানের ক্রোমোজোম গুলো মায়ের দেহ থেকেও এসেছে, আবার বাবার দেহ থেকে এসেছে। আবার কন্যা সন্তানের দেহে যে ক্রোমোজোম গুলো অবস্থান করছে সেটাও মায়ের দেহ থেকেও এসেছে, বাবার দেহ থেকেও এসেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যে ডিএনএ টা এর মধ্যে পাবো, ডেফিনেটলি মায়ের দেহ থেকেও যেহেতু ক্রোমোজোম আসছে, আর ক্রোমোজোমের মধ্যে যেহেতু ডিএনএ থাকে, তাহলে উভয়ের ডিএনএ টাই আমরা কিন্তু পাবো, অর্থাৎ পিতৃ এবং মাতৃ ডিএনএ উইল বি রাইট অ্যান্সার। নেক্সট, খুব ভালো একটা প্রশ্ন বলছে, দেখো কি প্রশ্ন বলছে, দেখো যারা আমার আলোর ক্লাসটা একদমই করনি তারা ক্লাসগুলো করলে এই ক্লাসগুলো তোমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। বলছে নিচের চিত্রটি লেন্সের মাধ্যমে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুচ্ছ আপতিত হওয়ার পরের পথকে সঠিকভাবে চিহ্নিত করে, সেই পথটাকে চিহ্নিত করো। এখানে অপশন গুলো আমি একটু বলে দিই, এটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন সি, এটা হচ্ছে অপশন ডি। প্রশ্নটা হয়তো অনেকের বোঝা যায়নি, তো আমি একটু বুঝিয়ে দিই প্রশ্নটা। এটা একটা উত্তর লেন্স তোমাকে দিয়েছে, উত্তর লেন্স দেওয়ার পর বলেছে এরকম একটা আলোক রশ্মি এসছে, এরকম ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ প্রধান অক্ষের, এটা যে প্রধান অক্ষ, এটা তো আলোক কেন্দ্র রয়েছে, এটা সমান্তরাল ভাবে আলোক রশ্মিটা এসছে। আসার পর কি হয়েছে, এই যে প্রতিসরণ যে সারফেসটা, মানে প্রতিসারক যে সারফেসটা, সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোন দিক দিয়ে যাবে, এখানে এফ রয়েছে, এখানে 2F রয়েছে, এবার এটা কোন দিক দিয়ে যাবে। ঠিক আছে, তোমাদের আমি পই করে বুঝিয়েছিলাম, আলোর ক্লাস যারা দেখোনি আমার ভিডিওর এই যে ভিডিও সেকশনটা রয়েছে, এখানে স্ক্রল ডাউন করে চলে যাও, সেখানে আলোর ডিটেলস ক্লাস দেওয়া রয়েছে, সেখানে আমি এগুলো বারবার করে বুঝিয়েছি এবং বলেওছি এগুলো পরীক্ষায় আসবে। দেখো একটা ভালো জিনিস আমি তোমাদের বলেছিলাম, যদি সমান্তরাল ভাবে আসে কোন রশ্মি, সেটা কিন্তু লেন্সের ফোকাস দিয়ে যাবে। দেখো তাহলে লেন্সের ফোকাস দিয়ে কোনটা গেছে, 2F দিয়ে যাবে না, কিন্তু 2F দিয়ে যাবে না, এটা তো এমনি সমান চলে গেছে। সমান কিভাবে যাবে ভাই, এটা তো প্রতিসারক তল, লেন্স তো বেন্ড হবে, মানে আলো তো বেন্ড হবে। হ্যাঁ, এইটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। দেখো বিটা কিন্তু ফোকাস দিয়ে গেছে, এটা 2F দিয়েও যায়নি, 2F থেকে বেশি দূরে গেছে। দেখো এনসিইআরটি তে আমি এই চ্যাপ্টারটা তোমাদের তুলে পড়িয়েছিলাম, এটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 10 এ আলোর চ্যাপ্টারে রয়েছে। এখানে কি বলা রয়েছে একটু ভালো করে দেখে নাও। বলেছে বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আসা একটি আলোক রশ্মি উত্তর লেন্সের দ্বারা প্রতিসরণের পর বা অবতল লেন্সের দ্বারা প্রতিসরণের পর লেন্সটি কোথা দিয়ে যাবে না, ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে, এবং উত্তর লেন্সের ক্ষেত্রে কি মুখ্য ফোকাস দিয়ে যায়। তো এখানে দেখো এই ছবিটাই ডিট্টো এখানে কিন্তু এঁকে দিয়েছে তোমাদের এই ছবি, ঠিক আছে। এখানেও এফ, শুধু এখানে F2 না দিয়ে F2F, আর এখানে F2F দিয়েছে, এটা কোনো ম্যাটার করে না। ওকে, চলো নিচের কোনটি ধাতু নয়, দেখো এখানে গ্যালিয়াম, লেড, এসসি এগুলো দেওয়া রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। আমি এখানে দেখতে পাচ্ছি সিলিকন তো একটা ধাতু কল্প, এটা তো একটা ধাতু নয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে নিচের কোন ক্ষেত্রে অবতল আয়না একটি বাস্তব চিত্র তৈরি করে, অর্থাৎ একটা সৎ প্রতিবিম্ব তৈরি করবে, সৎ প্রতিবিম্ব তৈরি করবে। এই প্রশ্নটা আমি আগেও একবার করিয়েছিলাম, তো আবার এসছে তাই আবার করাতে হচ্ছে। দেখো ভালো করে বোঝো, অবতল আয়না, অবতল আয়না, অবতল আয়নার ক্ষেত্রে আমি যদি দেখি, যদি এখানে আমার পোল হয়, এখানে ফোকাস হয়, এখানে সেন্টার অফ কার্ভেচার হয়, তাহলে আমি বলেছিলাম একটা ক্ষেত্রেই কেবলমাত্র এখানে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। সেক্ষেত্রে কি হবে না, পোল এবং ফোকাসের মধ্যে যদি বস্তুটাকে রাখা হয় তাহলে কি হবে না, তাহলে এর যে ইমেজটা গঠিত হবে সেটা হচ্ছে এইখানটা গঠিত হবে, এর যে ইমেজটা গঠিত হবে সেটা হচ্ছে এই পারে গঠিত হবে। আর এই পারে গঠিত হওয়া মানে
একটা দর্পণের পেছনে গঠিত হওয়া মানে এটা একটা দর্পণ, দর্পণের পেছনে গঠিত হচ্ছে মানে সেটা হচ্ছে কিন্তু অসৎ প্রতিবিম্ব, বা যাকে আমরা বলছি ভার্চুয়াল প্রতিবিম্ব গঠিত হচ্ছে, বা যেটাকে আমরা বলছি যে অবাস্তব একটি প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এখানে বলে যে বাস্তব, তাহলে অসীমে স্থাপন করলে, এখানেও স্থাপন করলে সেটা কি অসীমে স্থাপন করলেও সেটা ফোকাস এসে মিলিত হবে, তাই না? তাহলে অসীমে স্থাপন করলে সেটা ফোকাস এসে মিলিত হবে, বা তুমি ফোকাসে যদি রাখো তাহলে সেটাও কিন্তু অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে এই দুটো তো একে অপরের পরিপূরক, তাহলে এক্ষেত্রে কিন্তু কি হবে না, এক্ষেত্রে কিন্তু এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এক্ষেত্রে কিন্তু সৎ প্রতিবিম্ব গঠিত হবে। কিন্তু দেখো ফোকাস এবং মেরু, যেটা আমি দেখালাম ফোকাস এবং মেরু, এক্ষেত্রে কিন্তু তোমাদের অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এটা ভুল, বাট এই দুটো কিন্তু সঠিক রয়েছে, অর্থাৎ 2 and 3 অপশন 1 উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে তুমি একটা জিনিস দেখো ভাই, যে আলো থেকে কত প্রশ্ন দিল, প্রচুর প্রশ্ন দিয়েছে, এবং কিছু কিছু প্রশ্ন এমন দিয়েছে যেটা তুমি এনসিইআরটি না করলে তুমি সেটা পারবে না, তোমাকে তার জন্য এনসিইআরটিটা করতে হবে, এটাই তোমাদের কিন্তু বলার আজকে। ঠিক আছে? তো ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। লাস্ট একটা কথা, একটু থেমে যাও, লাস্ট কথাটা শুনে যাও। অনেকে রয়েছে যারা ভাবছো যে বিভিন্ন জায়গায় বই পড়ছো, কিন্তু সায়েন্সে তুমি যখন টেস্ট দিচ্ছ, টেক্সট বুকে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, তোমার স্কোর বাড়ছে না। তুমি জিকে তে ভালো, তুমি তুমি ম্যাথে ভালো, তুমি জিআই তে ভালো, জাস্ট সায়েন্সের জন্য তোমার সিলেকশনটা আটকে যাচ্ছে। তাদেরকে বলছি আমার কোর্স এনরোল করো, বা আমার কাছে চলে আসো। আমার কোর্স এনরোল কথাটা আমি বলি না, আমি বলি যে আমার কাছে চলে আসো, এখানে লালিত পালিত হও, এখান থেকে যে সার ওষুধ উর্বরতা রয়েছে সেটা তুমি কালেক্ট করো, এখান থেকে যে সূর্যালো রশ্মিটা আমি তোমাকে দেবো সেটা তুমি কালেক্ট করো, দেখবে তোমার ভ্রূণ অঙ্কুরিত হয়ে একটা বড় চারা গাছ তৈরি করবে, এবং সেটা তোমাকে এবং তোমার পরিবারকে ছায়া দেবে। অর্থাৎ তুমি অনেক বড় হবে, সিলেকশন পাবে, এবং সেই যে সার ওষুধ খেয়ে যে তুমি গাছটা বড় হলে তোমার গাছেও ফল ফুটবে, অর্থাৎ তোমারও স্যালারি ঢুকবে, এবং তার ফলে তোমার পরিবারও লালিত পালিত হবে। এটাই বলে আজকে ক্লাসটা শেষ করব। যারা জয়েন হতে চাও, এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারটায় ফোন করবে, ঠিক আছে? এই নাম্বারটা ফোন করে জয়েন হয়ে যাবে। আর এই নাম্বারটাতে কিন্তু পেমেন্ট অপশন রয়েছে, ফোন পে, জিপে, এই নাম্বারটাতেই রয়েছে। যারা জয়েন হতে চাও এই নাম্বারে 999 পে করবে, ঠিক আছে? 999 পে করে হোয়াটসঅ্যাপ করে তোমার নাম অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে, তারপর তোমাকে যা লিংক রয়েছে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ প্রত্যেককে। আর যারা অন্য কিছু কোয়ারি রয়েছে প্রত্যেকে এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে। আর যারা এনটিপিসির জন্য ডিটেলস ব্যাচে ভর্তি হতে চাইছো, ম্যাথ, জিকে, জিএস, জিআই, তারা এই যে 2 ইয়ার্স ভ্যালিডিটি সম্পন্ন, দুটো ব্যাচেরই 2 ইয়ার্স ভ্যালিডিটি, এই ব্যাচটাতে জয়েন হতে পারো। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ প্রত্যেককে। দেখাবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা তড়িতের যে সেকেন্ড পার্ট, যেটা আমি আগের দিনের ক্লাসে করেছিলাম, সেটা নিয়ে আলোচনা করবো। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। থ্যাংক ইউ।